রাতের খাবার খেলো আর নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে তনিমা এক জায়গায় দাঁড়িয়ে থাকলো। পিছন পিছন অভিজিৎ এসে তনিমাকে বলল, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? তনিমা বলল, আমি বুঝতে পারছি না কোথায় ঘুমাবো। অভিজিৎ বলল, আপনি বেডে শুয়ে পড়ুন, আমি সোফাতে না হয় শুয়ে পড়ছি। তনিমা বলল, এসবের কোনো দরকার নেই, আমরা দুজনেই বেডে শুয়ে পড়ি, মাঝখানে একটা কোল বালিশ রেখে দিলেই হবে। অভিজিৎ এতে রাজি হয়ে যায়। দুজনে দুপাশে শুয়ে পড়ে আর মাঝখানে একটা কোল বালিশ দিয়ে দেয়। দুজনেই খুব ক্লান্ত ছিল, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা তনিমা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে বাথরুম থেকে ফিরল। এতক্ষণ অভিজিৎ ঘুমাচ্ছিল। হঠাৎ অভিজিতের চোখ খুলল আর চোখ খুলে দেখল তনিমা ভিজে চুলগুলো তাওয়াল দিয়ে মুছতে ব্যস্ত। অভিজিৎ দেখে ওর চোখ আটকে যায় আর একভাবে তনিমাকে দেখতে থাকে। হঠাৎ তনিমার চোখ পড়ে অভিজিতের দিকে আর অভিজিৎ নিজের চোখ সরিয়ে নেয় তনিমার দিক থেকে। তারপর অভিজিৎ নিজের বিছানা ছেড়ে বাথরুমে চলে যায়। তনিমা চুল শুকিয়ে রেডি হয়ে নিচে ঘরে নেমে আসে। ফার্স্ট তনিমা রান্নাঘরে যায় আর দেখে আলপনা দেবী রান্নাঘরের কাজ করছে। তনিমা গিয়ে আলপনা দেবীর হেল্প করতে লাগলো। এই বাড়িতে সবাই খুব ভালো আর খুব মিশুকে। আস্তে আস্তে তনিমা এই বাড়ির সবাইকে খুব ভালো লাগতে লাগলো। 1 মাসে কাছাকাছি কেটে গেল। এখন তনিমা আর অভিজিৎ বন্ধুর মতো থাকে। দুজন দুজনের সাথে বন্ধু করেছে। যদি ওদের বিয়ে না ও থাকে তাহলে ওদের বন্ধুত্ব থেকে যাবে। 1 মাস পরে, মা, আপনার ছেলে কাজে বেরোচ্ছে, খেতে দিয়ে দিন। তনিমা সিঁড়ি দিয়ে নামতে নামতে আলপনা দেবীকে বলল, আমি এখন ঠাকুর ঘরে, আমি খেতে দিতে পারবো না, তুমি অভিজিৎকে খেতে দিয়ে দাও। আলপনা দেবী ঠাকুর ঘর থেকে বললেন, আচ্ছা মা, বলে তনিমা খাওয়ার বাড়তে গেল। এর মধ্যে অভিজিৎ উপর থেকে রেডি হয়ে নেমে এলো। অভিজিৎ ডাইনিং টেবিলে বসে তনিমাকে বলল, আপনি এখানে? মা কোথায়? তনিমা বলল, মা ঠাকুর ঘরে, তাই আমি আপনাকে খেতে দিচ্ছি। বলে তনিমা খাবারের প্লেট হাতে নিয়ে খাবার সাজাতে লাগলো আর অভিজিৎ তনিমার দিকে তাকিয়ে থাকলো। তনিমা খাবারের প্লেট সাজিয়ে অভিজিতের সামনে দিয়ে দিল আর অভিজিৎ খেতে লাগলো। অভিজিৎ যতক্ষণ খাচ্ছিল তনিমা অভিজিতের পাশের চেয়ারে বসেছিল। তনিমা নিঃশব্দ কাটানোর জন্য অভিজিৎকে বলল, চা খাবেন? অভিজিৎ বলল, আমার আজকে একটু তাড়া আছে, চা খাবো না। তারপর অভিজিতের খাওয়া হয়ে গেলে হাত ধুয়ে বেরিয়ে যেতে লাগলো। পেছন থেকে তনিমা অভিজিৎকে বলল, আপনার ব্যাগটা নিন। বলতে বলতে তনিমা অভিজিতের দিকে ব্যাগটা দিতে যাবে, এমন সময় কার্পেটে পা বেঁধে পড়ে যাওয়ার আগেই অভিজিৎ ওকে ধরে নেয় আর দুজন দুজনের চোখের মধ্যে ডুবে যায় বেশ কিছুক্ষণ। তারপরে আলপনা দেবীর শাখার আওয়াজে ওদের জ্ঞান ফেরে। অভিজিৎ আর তনিমা একটু লজ্জায় পড়ে যায়। অভিজিৎ লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে লাগলো। আবার তনিমা দাঁড় করিয়ে বলল, আপনার ব্যাগটা নিয়ে যান। আবার অভিজিৎ এসে তনিমার কাছ থেকে ব্যাগটা নিয়ে অফিসের জন্য বেরিয়ে যায়। তারপর তনিমাও নিজের রুমে চলে যায় আর বারবার ভাবতে লাগে ওই পড়ে যাওয়ার সময়টা কথা অভিজিৎবাবু ওকে ধরে নিয়েছিল। তনিমা নিজের মনে মনে ভেবে হাসছে। তারপরে অভিজিতের ফোন ঢোকে তনিমার ফোনে। তনিমা ফোন ধরে বলল, থ্যাংক ইউ অভিজিৎ বাবু। অভিজিৎ বলল, কিসের থ্যাংক ইউ? একটু আগে আমার পড়ে যাওয়া থেকে বাঁচালেন তার জন্য। অভিজিৎ বলল, ও, তার জন্য? তো আমি আপনার কাছে সরি চাইছি। তনিমা বলল, কেন? কারণ ওরকমভাবে আপনাকে টাচ করা উচিত হয়নি, সরি। অভিজিৎ দুঃখিত হয়ে বলল। তনিমা বলল, আপনি যদি না ধরতেন তাহলে তো আমি পড়ে যেতাম। আপনি তো আমার সাহায্য করেছেন, এতে সরি বলার কিছু নেই। তারপরে দুজনের কাছে কোনো কথা বলার বিষয় ছিল না, তাই দুজনে ফোন কানে নিয়ে চুপ করে থাকলো। কিছুক্ষণ পরে তনিমা বলে উঠল, এবার ফোন রাখি। ফোনের ওপার থেকে অভিজিৎ বলল, হ্যাঁ হ্যাঁ রাখুন। তারপর তনিমা ফোন রেখে ঘর গুছাতে লাগলো। এর মধ্যে আলপনা দেবী ঠাকুর ঘর থেকে বেরিয়ে তনিমার ঘরে গিয়ে বলল, অভিজিৎ বেরিয়ে গেছে? হ্যাঁ, একটু আগেই বেরিয়ে গেছে। ও তো আমাকে আজকে বলে গেল না যে বেরিয়ে যাচ্ছি। আলপনা দেবী বলল,
আজকের ওর একটু তাড়া ছিল, তাই তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, হয়তো ভুলে গেছে বলতে। ও আচ্ছা, ঠিক আছে, আলপনা দেবী বললেন। আলপনা দেবী বলল, তোমরা বিয়ের পর থেকে তো দুজনে কোথাও একসাথে যাওনি। অভিজিৎ আসলে বলবো তোমাকে নিয়ে কোথাও ঘুরিয়ে আনতে। তুমি কোথাও ঘুরতে যেতে চাও বলো আমাকে। আলপনা দেবী তনিমাকে জিজ্ঞেস করলো। তনিমা বলল, এসবের আবার কি দরকার? এসবের দরকার আছে, বিয়ের পর থেকে তো কোথাও যাওনি, হঠাৎ করে অভিজিৎ তোমাকে বিয়ে করে আনলো, আর তোমরা দুজনে একসাথে কোথাও ঘুরতেও পাঠানো হয়নি। মা, আপনি অভিজিৎ বাবুর সাথে কথা বলে দেখবেন, উনি যদি যেতে রাজি হয় আমার কোনো অসুবিধা নেই। তনিমা খুব সরলভাবে বলল। তারপরে আলপনা দেবী ওখান থেকে চলে যায়। সন্ধ্যাবেলা হঠাৎ মেইন গেটের কলিং বেল বেজে ওঠে। তনিমা কলিং বেলের আওয়াজ শুনে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে আর দরজা খুলতে যায়, আর তার আগেই আলপনা দেবী এসে দরজা খুলল। আলপনা দেবী দরজা খুলে হা হয়ে তাকিয়ে থাকলো দরজার বাইরে আসা অভিজিতের উপর। কিছু লোকজন অভিজিৎকে ধরে দাঁড়িয়ে আছে। আমার অভির কি হয়েছে, আর সারা গায়ে এত রক্ত কেন? আলপনা দেবী আটকে আটকে কথা বলল। তারপরে জোরে বলে উঠল, ওকে তাড়াতাড়ি ঘরে এনে সোফাতে বসাও কেউ। এটা দেখে তনিমা তাড়াতাড়ি করে নিচে নেমে আসলো আর অভিজিতের কাছে গিয়ে অভিজিতের একটা হাত নিজের কাঁধে নিয়ে ওকে ঘরে ঢুকিয়ে সোফাতে বসালো। আলপনা দেবী কাঁদো কাঁদো চোখে অভিজিতের পাশে বসে বলল, কি হয়েছে আমার অভির, কি হয়েছে? লোকজনগুলোর মধ্যে একটা লোক বলল, ওনার গাড়ি অ্যাক্সিডেন্টে হয়েছে তোমাদের পাড়ার মোড়ে। একটা গাছের মধ্যে ধাক্কা মেরেছে, তার জন্য ওনার মাথায়ও আঘাত লেগেছে। বাড়ির এত কোলাহল শুনে অভিজিতের বাবা বরুণবাবু আর বোন ঘর থেকে বেরিয়ে এসে দেখে অভিজিতের অ্যাক্সিডেন্ট হয়েছে। মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, হাত ঘষে গেছে, পায়েও বেশ আঘাত লেগেছে। তনিমা অভিজিতের পায়ের কাছে বসে আঘাতগুলো দেখতে লাগে আর চোখের জল ফেলতে লাগলো। তারপরে তনিমা বলল, আপনার অ্যাক্সিডেন্ট কখন হলো? অভিজিৎ বলল, অত চিন্তা করার কিছু নেই তেমন একটা লাগেনি, গাড়ির ব্রেক লাগছিল না, তাই তাল সামলাতে না পেরে গাড়িটা গাছের মধ্যে ধাক্কা লেগেছে। আলপনা দেবী বললেন, তুই এখন চুপ কর, অভির বাবা তাড়াতাড়ি ডাক্তার ডাকো। আলপনা দেবী বললেন। বরুণবাবু বললেন, আমার ডাক্তারের ফোন করা হয়ে গেছে, উনি এক্ষুনি চলে আসবে। কিছুক্ষণ পরে ডাক্তার চলে আসে আর অভিজিতের চেক আপ করতে শুরু করে। ফার্স্টে ড্রেসিং করে দেয় আর কিছু মেডিসিন লিখে দেয়, আর 1 মাসে বেড রেস্ট বলে দেয়। এটা শুনে অভিজিৎ বলল, 1 মাস ঘরে শুয়ে বসে আমি থাকতে পারবো না। আলপনা দেবী আর তনিমা একসাথে বলে উঠল, 1 মাস কোথাও যাওয়া হবে না, শুধু বেড রেস্ট নেবেন। অভিজিৎ একটু হেসে বলল, বাবরে, দুজন মিলে বাবরে দুজনে মিলে বলে দিয়েছে, তাহলে তো আমার বাইরে যাওয়া চলবে না। কিছুক্ষণ পর সব লোকজন চলে যায়। তারপরে আলপনা দেবী অভিজিৎকে জড়িয়ে কাঁদতে লাগলো আর বলল, তুই যখন ঘর থেকে বেরিয়েছিস আমাকে বলে যাসনি, তখন থেকে আমার মন খুঁতখুত করছিল। আমি বুঝতে পারিনি যে এত বড় বিপদ হবে তোর। মা, তেমন একটা লাগেনি, কিছুদিন পরে দেখবে একদম ঠিক হয়ে যাব। তারপরে বরুণবাবু বলল, অভি তো সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারবে না, তাহলে বৌমারা তোমাদের ঘরে থাকুক আর আমরা বৌমাদের ঘরে থাকবো। হ্যাঁ, সেটাই ভালো হবে, তনিমা বলল। বাথরুমটাও কাছে হবে এখান থেকে, আমিও ওকে দেখাশোনা করতে পারবো। তনিমার মুখের দিকে তাকিয়ে থাকে অভিজিৎ। এখন থেকে তনিমার ভরসাতেই থাকতে হবে ওকে। হ্যাঁ, সেটাই ভালো হবে। তনিমা, তুমি অভিকে ঘরে নিয়ে গিয়ে চেঞ্জ করিয়ে দাও, বাইরে জামা কাপড় সব নোংরা হয়ে আছে। এবার তনিমা ভ্যাবলার মতো চেয়ে থাকে, আর লজ্জায় ওর গাল দুটো লাল হয়ে গেছে। এতটা তলিয়ে ভাবেনি দুজনেই। মাথায় হাতে চোট লেগেছে অভিজিতের। নিজে থেকে জামা কাপড় চেঞ্জ করা, স্নান করা কিছুই পারা মুশকিল। তাহলে কি এবার তনিমাকে এসব করতে হবে? কিন্তু পিছিয়ে আসাও চলে না, তাই রাজি হয়ে যায় তনিমা। ওদিকে অভিজিৎ কি করবে কিছু বুঝতে পারে না। তারপরে অভিজিৎকে তনিমা আর বরুণ বাবু মিলে দুজনে দুটো কাঁধে হাত রেখে সাপোর্ট দিয়ে অভিজিৎকে ঘরে নিয়ে গেল।
আর তারপর ওকে বিছানায় শুইয়ে দিল। আর বরুণবাবু অভিজিৎকে বলল, তোর কাজ নিয়ে চিন্তা করতে হবে না, শুধু রেস্ট নে। তোর দাদু কদিনের জন্য অফিসের কাজে বাইরে গেছে, সেটা তুই জানিস। বাবা আসার আগে তোকে সুস্থ হতে হবে, না হলে বাবা তোর এই অবস্থা দেখে নিজেই অসুস্থ হয়ে পড়বে। তাই আর বাবাকে কিছু জানায়নি, আসলে জানতেই পারবে, বরুণবাবু বলল। ওহো, তুমিও সেই ছেলেটার কাছে এসব কথা নিয়ে পড়লে? ওকে একটু রেস্ট নিতে দাও, আলপনা দেবী বললেন। তারপরে বরুণবাবু বললেন, তাহলে আমরা এখন আসি, তোর কাছে বৌমা আছে, কোনো প্রয়োজন হলে বৌমাকে বলিস। তারপরে আলপনা দেবী আর বরুণবাবু ওখান থেকে চলে যায়। তনিমা অভিজিৎকে জিজ্ঞাসা করলো, আপনার খুব লেগেছে না? সব আমার জন্য হয়েছে, আমি যদি আপনাকে সকালে পিছু না ডাকতাম তাহলে এই দুর্ঘটনা ঘটতো না। অভিজিৎ একটু হেসে বলল, আপনি এই সব বিশ্বাস করেন? না, বিশ্বাস করি না, কিন্তু আপনার এই অবস্থা দেখে মনে হচ্ছে আমার দোষ হয়েছে। তনিমা মন খারাপ করে বলল, এখানে আপনার কোনো দোষ নেই, আমি একটা টেনশনে ছিলাম তাই এরকম হয়ে গেছে। আর তাছাড়া গাড়ির ব্রেকের প্রবলেম হচ্ছিল, তার জন্য এত বড় দুর্ঘটনা হয়েছে। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, আর তো মাত্র 2 মাস বাকি এই বাড়িতে। তারপরে আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। তনিমা ঘরের ভিতরে পায়চারি করতে করতে বলল, আর তো মাত্র 2 মাসের কথা শুনে অভিজিতের বুক ধূপ করে উঠল। এই কদিনে তনিমার উপস্থিতি ওর একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। ভোরবেলা উঠে তনিমার ঘুমন্ত মুখটা দেখা, স্নান করতে গিয়ে তনিমার গুনগুন করে গান গাওয়া, আর বিছানায় চুপ করে শুয়ে সেই বেসুরো গান শুনে অভিজিতের হাসা, অফিস ফেরত ফিশ কাটলেট নিয়ে আসা মায়ের জন্য, যদিও তনিমাই সেটা খেতে ভালোবাসে। এই সব আর কদিন পরেই জাস্ট নেই হয়ে যাবে, ভাবতে পারে না অভিজিৎ। তাই তড়িঘড়ি সে বলে উঠল, এসব শর্তের কথা বাদ দাও এখন। আমরা তো দুজনে দুজনের সঙ্গে বন্ধুত্ব করেছি, শুনেছ কোথাও এক বন্ধু অন্য বন্ধুকে আপনি করে বলছে? তাই আজ থেকে তুমি করে বলবে, অভিজিৎ তনিমাকে বলল। তারপরে দুজনে আরও বেশ কিছুক্ষণ গল্প করলো। গল্প করতে করতে তনিমা অভিজিৎকে বলল, আপনাকে একটা কথা বলবো? অভিজিৎ বলল, আগে তুমি বলো, তারপরে কিছু বলার হলে বলো। তনিমা একটু হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তুমি বলে ডাকছি। এবার কি বলবে বলেছিলে বলো, অভিজিৎ বলল। আসলে তুমি আমাকে বিয়ের প্রথম দিনই জিজ্ঞাসা করেছিলে আমার সম্বন্ধে। আমি সেরকম কিছু তখন তোমাকে বলতে পারিনি, কিন্তু এখন বলতে চাই সব। এখন তুমি আমার বন্ধু, তাই তোমার কাছে সব কিছু শেয়ার করতে চাই। অভিজিৎ বলল, নিশ্চয়ই বলো। তনিমা বলল, যখন আমার 16 বছর বয়স, তখন আমার বাবা মা একটা গাড়ি অ্যাক্সিডেন্টে হয়ে মারা যায়। আমার বাবা একটা ছোট্ট প্রাইভেট কোম্পানিতে কাজ করত। বাবা মা চলে যাবার পর থেকে আমি মামার বাড়িতে দিদিমার কাছে থাকতাম। তারপর কলেজে ভর্তি হলাম। কলেজের তেমন একটা বন্ধু বান্ধব ছিল না আমার, কিন্তু কলেজে আমাকে একটা ছেলে প্রপোজ করেছিল, আর সে হলো তন্ময়, যার সাথে সেদিন বিয়ে হবার কথা ছিল। ও ওই তন্ময় যে বাবার ভয়ে তোমাকে বিয়ে করতে আসেনি, অভিজিৎ বলল। তনিমা বলল, আসলে তন্ময়ের বাবা ভালোবাসা করে বিয়ে করাটা একেবারেই পছন্দ করে না, তাই বিয়ের দিনে বিষ খাওয়ার হুমকি দেয় তন্ময়ের কাছে। তন্ময় তার ফ্যামিলিকে ভীষণ ভালোবাসতো, তাই ও আসেনি সেদিন আমাকে বিয়ে করতে। তাই আমি রাগের মাথায় কষ্টে আপনার সাথে চুক্তির বিয়ে করি। আমি ভেবেছিলাম ও হয়তো কিছুদিন পর আমাকে ফোন করবে, কিন্তু 1 মাস কেটে গেছে, এখন পর্যন্ত একটা ফোন মেসেজ কিছুই আসেনি। কিছু মানুষ থাকে যারা অন্যের জীবন নিয়ে খেলতে ভালোবাসে, অভিজিৎ বলল। তারপরে কথা বলতে বলতে প্রায় ঘন্টাখানেক কেটে যায়। তারপরে ওদের গল্প করা হয়ে গেলে তনিমা বলল, আমি আপনার মানে বলতে গিয়ে ও সরি, তোমার খাবারটা ঘরে নিয়ে আসি বলে তনিমা রান্নাঘরে চলে যায়। অভিজিতের মাথায় তন্ময়ের কথা ঘুরতে লাগলো। অভিজিৎ একটু রাগ ও হচ্ছিল তন্ময়ের উপর, যে তনিমার মতন এত ভালো একটা মেয়েকে বিয়ে করতে আসলো না ফ্যামিলির কথা শুনে। তবে তারপরেই মনে হলো, সেদিন যদি তন্ময়কে বিয়ে করে নিত, তাহলে তো অভিজিতের সাথে আর কখনোই তনিমার আলাপ হতো না। ভেবেই মুখে একটা আলগা হাসি ফুটে যায় ওর। তনিমা রান্নাঘরে ঢুকে দেখে আলপনা দেবী সব রান্না করে ঢাকা দিয়ে রেখেছে। অভিজিতের বাড়ি
অনেক কাজের লোক আছে কিন্তু আলপনা দেবী নিজের হাতে রান্না করতে ভালোবাসে।